নওগাঁ জেলা শহর থেকে ধামরহাট উপজেলার আলতাদিঘির দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। প্রায় ৪৩ একর আয়তনের এই বিশাল দিঘিটি বাংলাদেশের প্রাচীন ও বৃহত্তম সচল দিঘিগুলোর একটি। ২০১১ সালে পরিবেশ ও বন মন্ত্রণালয় এটিকে আলতাদিঘি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। আমি মহদেবপুর উপজেলা থেকে বাসে করে রওনা দিয়েছি আলতাদিঘির উদ্দেশ্যে। মহদেবপুর শহর ছেড়ে গ্রামের দিকে যেতেই রাস্তার ধারে শুধু বাড়িঘর আর সবুজ গাছপালা। বাসের জানালা দিয়ে বেরিয়ে পড়া সবুজের সমারোহ দেখে মনে হচ্ছিল যেন এক শ্যামলিমার রাজ্যে প্রবেশ করেছি। কিছু দূর যেতেই দেখা যায় ফাঁকা মাঠ, যেখানে ধান লাগানোর জন্য জমি চাষ করে রেখেছে। আবার কিছু জমিতে ধানও লাগানো হয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। বরেন্দ্রভূমির এই লাল মাটির সৌন্দর্য যেন মায়াবী এক ছবি আঁকে। মাঝে মাঝে ট্রাক্টর জমি চাষ করছে, গ্রামীণ জীবনের এক চিরচেনা দৃশ্য। কিছুক্ষণের মধ্যে নজিপুরের কাছে চলে এসেছি। রাস্তার ধারে বিভিন্ন সাইনবোর্ড দেখা যাচ্ছে। তারপর নজিপুর মহিলা কলেজের গেট। কিছুক্ষণের মধ্যে চোখে পড়ল বিশাল মিনার। নজিপুর এসে বাস দাঁড়ালো। আমি বাস থেকে নেমে একটি প্রাণ-আপ খেলাম। নজিপুর পার হয়ে আবার ফাঁকা মাঠ। কৃষকেরা ধান লাগানোর প্রস্তুতি নিচ্ছে। রাস্তার ধারে ছোট ছোট পুকুর। অল্প কিছুক্ষণের মধ্যেই ধামরহাটের আমইতারা নামক মোড়ে পৌঁছে গেলাম। এরপর ধামরহাট MM ডিগ্রি কলেজ। ধামরহাট উপজেলা সদর থেকে আলতাদিঘির দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। বাস থেকে নেমে চার্জার ভ্যানে উঠলাম। চার্জার ভ্যানে করে এখন ৫ কিলোমিটার দূরে যেতে হবে, তাহলেই পেয়ে যাব আলতাদিঘি। কিছু দূর যেতেই এমন একটি দৃশ্য চোখে পড়ল। একটি খাঁড়ি পানিতে ডুবে গেছে। সারি সারি ইউক্যালিপটাস গাছ আর বাঁশঝাড়। প্রকৃতির এই অদ্ভুত খেলা দেখে আমি মুগ্ধ। কিছু দূর যেতেই বামে একটি সরু রাস্তা। সেই রাস্তা দিয়ে চার্জার ভ্যান যেতে লাগলো। চিকন সরু রাস্তা, দুই ধারে জঙ্গল, একসময় ভয় করে। কিন্তু কিছু দূর যেতেই দেখা গেল আবার বাড়িঘর, আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মাটির তৈরি বাড়িঘর। সেই বাড়িঘর পার হয়ে চোখে পড়ল বিশাল জঙ্গল, আলতাদিঘি জাতীয় উদ্যানের শালবন। জঙ্গলের ভেতর দিয়ে চলে গেছে রাস্তা। আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে গেলাম সেই আলতাদিঘিতে। ২৬৪.১২ হেক্টর আয়তনের এই বনভূমির মাঝেই অবস্থান এই বিশাল জলাশয়ের। বন্ধুরা, অবশেষে আমি আলতাদিঘি পৌঁছে গেছি। আমি এখন এই দিঘি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন, মহিষ দুটি এখানে গোসল করছে। তারা এই রোদের মধ্যে কত আরামে তারা এখানে গোসল করছে। তারা এমন সুন্দর লাগছে, তারা চুপ করে আছে। মহিষ দুটিকে এখানে বেঁধে রাখা হয়েছে। এই যে দড়ি দেখতে পাচ্ছেন, এই যে দড়ি, ওই যে ওখানে মহিষের খুঁটি পুঁতে রাখা হয়েছে। এসেই দেখি বিশাল সেই দিঘিতে দুইটি মহিষ গোসল করছে। দিঘির আয়তন প্রায় ৪৩ একর, দৈর্ঘ্যে ১১০০ মিটার এবং প্রস্থে ৫০০ মিটার। দিঘির চারপাশে মাঝে মধ্যে দর্শনার্থীর বসার জায়গা, আর দিঘিতে পদ্ম ফুলের পাতা দেখে আমি মুগ্ধ। দিঘির পাশে রয়েছে দর্শনার্থীদের খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্ট। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট, অর্থাৎ যারা দর্শনার্থীরা আসে তারা এখানে খাওয়া দাওয়া করে। আলতাদিঘি শুধু একটি জলাশয় নয়, এটি ইতিহাস ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। স্থানীয় লোককথা অনুযায়ী এই দিঘিটি প্রায় ১০০০ বছর আগে রাজা বিশ্বনাথ বা জটু রাজা খনন করেছিলেন। প্রচলিত কাহিনী অনুসারে অঞ্চলে পানির সংকট নিরসনে রানী একটি বিশাল দিঘি খননের আবদার করেছিলেন। রাজা শর্ত দিয়েছিলেন, রানী পায়ে হেঁটে যতদূর যাবেন ততটুকু পর্যন্ত দিঘি খনন করা হবে। রানী হাঁটতে থাকলেন, কিন্তু তার হাঁটা শেষ হচ্ছিল না। তখন রাজার লোকেরা কৌশলে রানীর পায়ে লাল আলতা মাখিয়ে দিলেন এবং চিৎকার করে বলল, রানীমা, আপনার পা ফেটে রক্ত বের হচ্ছে। রানী সেখানেই থেমে গেলেন, আর সেই স্থান পর্যন্তই দিঘি খনন করা হলো। রানীর পায়ে আলতা মাখানোর এই ঘটনা থেকেই
দিঘিটির নাম হয় আলতা দিঘি। বন্ধুরা দেখুন, ঘোড়ার গাড়ি, একটি ঘোড়ার গাড়ি দুইটি বাচ্চাকে নিয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এতে এসে সত্যি আমাকে খুব ভালো লাগছে, এত সুন্দর লাগছে, এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না। ইতিহাসবিদদের মতে এই দিঘি পাল রাজবংশের সমসাময়িক বা তারও প্রাচীন, কারণ এই দিঘির খুব কাছেই পাল শাসনামলে রাজা রামপাল কর্তৃক নির্মিত বিখ্যাত জগদ্দল বৌদ্ধ বিহার অবস্থিত। খননকালে সেখানে বিষ্ণু, শিব এবং কোষ্ঠী পাথরের কারুকার্য খচিত নারীর মুখমণ্ডলের প্রতিকৃতি পাওয়া গেছে। এই দিঘি ও তার পার্শ্ববর্তী অঞ্চল একসময় বৌদ্ধ সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। বন্ধুরা আমি একটু জঙ্গলের ভিতরে যাওয়ার চেষ্টা করছি। সামনে উই পোকার ঢিবি আমি দেখতে পেয়েছি, এজন্য আমি একটু যাওয়ার চেষ্টা করছি। সেখানে গিয়ে আপনাদেরকে আমি দেখাবো, কিন্তু আমাকে ভয় লাগছে, আমার গা আসলে ছমছম করছে। বন্ধুরা দেখুন, ওই যে উই পোকার ঢিবি, কত সুন্দর এবং কত বড় উই পোকার ঢিবি, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। সত্যি উই পোকার ঢিবি এত বড় হতে পারে। দেখুন, একটু কাছে যাই, আসলে আমার ভয় করছে। দেখুন উই পোকার ঢিবি, ওই ভেতরের দিকে আরো আছে, কিন্তু আসলে ভেতরে আমি যাব না, আমাকে ভয় লাগছে, এই জন্য আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পদ্ম ফুলের পাতা, এই যে কত সুন্দর, অনেক বড়। দেখুন কত সুন্দর, ওই যে বড় বড় আরো দেখা যাচ্ছে, বাতাসে পতপত করে উঠছে পদ্ম ফুলের পাতা। এত বড় লম্বা দিঘি, দিঘির চারপাশে দর্শনার্থীদের যাওয়ার জন্য রাস্তা আর জঙ্গল। এই দৃশ্য দেখে আমি হতবাক। কিছুক্ষণের মধ্যেই বাতাস বইতে শুরু করলো, হালকা মেঘ মেঘ ভাব। দিঘির উপর দিয়ে হেঁটে যাচ্ছি জঙ্গলের দিকে। মাঝে মাঝে দেখতে পাচ্ছি বিশাল জায়গা জুড়ে ভাঙতে ভাঙতে মাটি নেমে যাচ্ছে দিঘিতে। এই যে এখানে একটি বসার স্থান রয়েছে। বন্ধুরা দেখুন, একজন ছোট ভাই, তিনি এখানে পদ্ম ফুল নিয়ে বসে আছেন। পদ্ম ফুল কত সুন্দর, এত সুন্দর পদ্ম ফুল। অবশেষে বৃষ্টি চলে আসলো। দেখুন ওই যে দূরে ভাইয়েরা বৃষ্টির জন্য দৌড় দিয়েছেন কোনো একটি জায়গায় দাঁড়ানোর জন্য। দিঘির আরেক পাশে এসে দেখি বিশাল ইউক্যালিপটাসের বাগান। এখানে অনেক ইউক্যালিপটাসের গাছ ভেঙে পড়ে আছে। আলতা দিঘি জাতীয় উদ্যানে রয়েছে মেছোবাঘ, গন্ধগোকুল, শিয়াল, অজগর ও বানরের আবাসস্থল। বিশেষ করে শাল গাছকে আলিঙ্গন করে গড়ে ওঠা ওই প্রকার ঢিবিগুলো অত্যন্ত আকর্ষণীয়। দিঘিতে রয়েছে প্রায় 55 প্রজাতির দেশীয় মাছ এবং 14,000 প্রজাতির জলজ প্রাণী। ফুল, পদ্ম ফুলের পাতা দেখা যাচ্ছে একটু দূরে, মানে কাছে থাকলে হয়তো আমি হাত দিয়ে তুলে দেখাতে পারতাম। দিঘির পাশেই রেস্টুরেন্ট, লোকজন খাওয়া দাওয়া করছে। কিছু মেয়েদের ছবি তোলার জন্য রয়েছে লাভ স্টেশন, সেখানে তারা ছবি তুলছে। দিঘিতে বড় বড় রাজহাঁসের ডাকাডাকির দৃশ্য। শীতকালে এই দিঘিতে অসংখ্য পরিযায়ী ও অতিথি পাখির আগমন ঘটে, যা পাখি প্রেমীদের জন্য এক স্বর্গীয় অনুভূতি। দিঘির উত্তর পাড় ঘেঁষে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমান্ত।
কাঁটাতারের বেড়ার কাছে দাঁড়িয়ে দূর থেকে বিএসএফের কর্মতৎপরতা এবং ভারতীয় পাহাড়ি এলাকা অবলোকন করা যায়। বন বিভাগ অর্থাৎ বন বিভাগ কর্তৃক এখানে আদেশ দিয়েছেন যে ওই যে পাশটাতে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার ভারত সীমানা। ওই ভারতের সীমানায় যাওয়া যাবে না, এজন্য এখানে নিষেধাজ্ঞা দিয়েছেন। এখানে বাংলাদেশ এবং ভারতের একটি কাছাকাছি স্থান, এজন্য এই নির্দেশনা দিয়েছেন। এরপর চোখে পড়ল বিশাল একটি টাওয়ার, যার নাম ওয়াচ টাওয়ার। অনেক উঁচু এই টাওয়ারে লোকজন উঠানামা করছে। বন্ধুরা, আলতা দিঘির পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল একটি টাওয়ার। এই টাওয়ারটির নাম হচ্ছে ওয়াচ টাওয়ার। দেখুন, বিশাল সেই টাওয়ার। আমি এখন এই টাওয়ারের উপরে উঠবো, উঠে আপনাদেরকে দেখাবো। আমি এখন ধীরে ধীরে এই টাওয়ারের উপরে উঠতেছি। আমাকে কেমন যেমন লাগছে, ভয় ভয় লাগতেছে। তারপরেও দেখি আরো লোকজন উঠতেছে, আমি তাদের সাথে সাথেই উঠতেছি। বন্ধুরা, আমি এখন ওয়াচ টাওয়ারের ভিতরে রয়েছি, ওয়াচ টাওয়ারের উপরে রয়েছি। আমাকে এখানে খুব ভয় লাগতেছে। আমি এখান থেকে আপনাদেরকে এই নিচের অংশগুলো দেখাবো। দেখুন, আমাকে খুবই ভয় লাগতেছে। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি। ওয়াও, উপর থেকে দেখুন কত সুন্দর লাগতেছে। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে দিঘিটি দেখতে খুবই সুন্দর লাগতেছে। আলতা দিঘি শুধু একটি দিঘি নয়, এটি বাংলার লোকগাথা, বৌদ্ধ সভ্যতার ইতিহাস, বৈচিত্র্যময় জীব বৈচিত্র্য ও সীমান্তবর্তী গ্রামীণ জনপদের এক অপূর্ব সমন্বয়। কারো মন খারাপ থাকলে এই রকম জায়গায় এলে মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। দেশে বিদেশের পর্যটকরা দূর দূরান্ত থেকে বড় বড় বাস নিয়ে আসে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে। দিঘির পাশে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের সরল জীবনধারা ও সংস্কৃতি ভ্রমণের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে। আলতা দিঘি যেখানে ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতি একাকার হয়ে আছে, যারা এখনও আসেননি আমন্ত্রণ জানাচ্ছি এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। স্মৃতিতে জমিয়ে রাখার মতো এক অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা অপেক্ষা করছে আপনাদের জন্য।